সব ছবিতেই সব সিরিজেই কি অ্যাঙ্গেলটা আনতে হবে? ফেমিনিজম এই বিষয়গুলোর সাথে আমি নিজেকে বসাতে পারি না। উইমেন সেন্ট্রিক ফিল্ম আবার কি? এটা ক্যারেক্টার সেন্ট্রিক ফিল্ম। শুধু মেয়েরা যে মানে যৌন হেনস্থার শিকার হয়েছে তা নয়, বাড়িতে ঝুল আর পড়ে থাকা চুল চেষ্টা করবে না থাক। শিল্পীদের প্রতিবাদ, বক্তব্য, বিপ্লব সবকিছু আমাদের কাজের ভেতর দিয়ে। মাসালা ছবি আমার জন্য বিলিভেবল করতে পারবো বলে আমার এখনো মনে হয়নি। এই মারো লাইনটা তুমি ঢোকাও এবং আমাকে দিয়ে আমি নিজেকে নিজে পচাবো। আজকে অনির্বাণ যদি পক্ষীরাজের দিন না করতো, আমার পক্ষে ওইটুকু দিনের মধ্যে করা মুশকিল হতো। কিচ্ছু রাখি না আবরণ, সব দেখতে পায়। তাদের জন্য আমরা একেবারে মনটাকে উলঙ্গ করে দিই। কি অদ্ভুত একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একজন বাংলাদেশি অভিনেত্রী, বাংলাদেশের অভিনেত্রী, ওপার বাংলার অভিনেত্রী, তিনি এসছেন একটি মানসিক রোগ নিয়ে কলকাতায়, এবং আরেকজন পরিচালক, তিনি এতদিন যা ওনার ফিল্মোগ্রাফি তার মধ্যে খুব ছোটদের ছবি বানিয়েছেন, বড়দের কথা বলেছেন অবশ্য, কিন্তু এইবার একেবারে ফুল ফ্লেজেডলি একটি ছোটদের ছবি, কিন্তু সেটা কোনো না কোনোভাবে বড়দের কথাই বলছে। আমার সঙ্গে রয়েছেন পরিচালক সৌকর্য ঘোষাল এবং আমার সঙ্গে রয়েছেন জয়া হাসান। খুব সুন্দর লাগছে দুজনকেই, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। খুব মানে কিছু চিন্তা করে পড়িনি, বাট ভালোই লাগছে না পাশাপাশি করছে। বাহ, ঠিক। আমি প্রথমে যাবো হচ্ছে পরিচালকের কাছে। বিষয়টা ভীষণ স্পর্শকাতর। আমরা দেখে খুব টিজারটা বা ট্রেলারটা দেখে আমার যেটা মনে হয়েছে, যদি আমি বলি একটু একটু স্ট্রিক্ট, একটু গোর ঠিক শব্দটা বলবো না, বাট ভীষণ সিরিয়াস। এবং ভূতু, যে আমরা সবাই যাকে চিনি, ওর ছোট্ট অভিনয়, ক্লোজ শট যেগুলো জয়া গেছে, একটা ভীষণ ডেন সিরিয়াস সাবজেক্ট। আর এতদিন যেই ছবিগুলো হয়েছে সেটা অনেকটা হালকা মেজাজের। সেখানে মানুষের অনুভূতি নিয়ে কথা বলা হয়েছে, এখানে মানুষের মাথার ব্যামো নিয়ে কথা বলা হচ্ছে। কেন এই ছাপটা কেন? মানে হঠাৎ মনে হচ্ছে যে একটু অন্য জনরে ট্রাই করে দেখি নিজেকে কেমন লাগছে। না, আমি এতদিন ধরে যে ছবিগুলো করেছি সেটা হচ্ছে শিশুদের চোখ দিয়ে দেখা তাদের দুনিয়াটা। ওটা করতে করতে আমার মনে হয়েছে যে দুটো তো দিক আছে শিশুদের অন্তরের যে দুনিয়াটা, সেটা একটা খুব আকাশচুম্বী, উঁচুতে উঠতে চায়। আর আবার এটাও ঘটনা, রিয়ালিটিতে সে বারবার ধাক্কা খায়। আমি এতদিন ওই আকাশচুম্বিটা বিষয়গুলো নিয়ে এক্সপ্লোর করেছি, রঙিন জায়গাটা খুব ভালো লাগছে। হ্যাঁ, যে ফ্যান্টাসিগুলো, কিন্তু সেই ফ্যান্টাসিটা বাঁচতে বাঁচতে তো এটাও তো রিয়ালিটি, সেই শিশু খুব ধাক্কা খায়। তোমার মনে হলো এইটাও বোধহয় আমার মনে হয় বানানো উচিত। আসলে একজন ফিল্ম মেকার শুভঙ্কর বিভিন্নভাবে বিভিন্ন রকম বিষয় চুজ করে। আমার মোটামুটি আমি দেখেছি যে একটা বাচ্চাদের বিষয়কে আমি অ্যাড্রেস করব বলে আমার মূল কাজ ছবি করার জন্য, বাচ্চাদের মূল জায়গায় আনার। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো এইটা একটা এত সিরিয়াস বিষয়, সেটাকে এড়িয়ে যাওয়া অনেক দিন হয়েছে। আমার মনে হয় এটাতে বাংলায় হয়নি। আগে একটা মনসুন ওয়েডিং করেছিলেন মীরানার, কিন্তু বাংলায় তো হয়নি। তো আমার মনে হলো যে বাচ্চাদের নিয়ে এত ছবি, এত নাম ডাক এইসব হচ্ছে, তো এই জিনিসটা আমার মনে হয়েছে না করলে খানিকটা অন্যায় হতো। ঠিক। আমি জয়ার কাছে, জয়া যে চরিত্রটা করছে শ্বেতা, আই গেস শ্বেতা নিজে একজন ডাক্তার, তাই তো? ডার্মাটোলজিস্ট। হ্যাঁ, তিনি সারাচ্ছেন, চেষ্টা করছেন এটা অন্য মানুষের মানসিক সমস্যা, সেগুলো প্রতিকার চেষ্টা করছেন, যতটুকু আমি ট্রেলারে বুঝলাম। আর আমি জানি না ঠিক কি ভুল, সেটা হয়তো হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে, এরকম আমাদের চারপাশে দেখি এরকম মানুষের, তাদের নিজেদের ভেতরে অনেক ক্ষত জমে আছে, কিন্তু আমরা কোনো না ভাবে তার পাশের জনকে ইজ করার চেষ্টা করি। আমরা বন্ধুদেরকে বলি কি হয়েছে, এটা ক্যাজুয়াল ব্যাপারে ঠিক করে নি, এটা কি করে ঠিক করা যায়। আমাদের মনে কি মানুষের ভেতরে এই মানসিক সমস্যাগুলো ভীষণ জটিল, রুটেড হয়ে যাচ্ছে, যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয় বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। কি মনে হয় থেকে এগুলো তো খুবই আমাদের প্রিকনসিভড একটা বিষয় রয়েছে, কিন্তু সেটার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেটা এখন মনে হয় যে এটা কিন্তু মানুষ এখন বুঝে নিচ্ছে যে শরীরের যদি যত্নের প্রয়োজন হয়, মনের যত্নটারও প্রয়োজন। তো মনের যখন অযত্ন হয়, মনের উপর দিয়ে যখন ট্র্যাক্টর চলে যায়, বা মন তো খুব নরম টেন্ডার জিনিস, তার সেটা যখন খুব বারবার সাপ্রেসড হয়, তখন আসলে এই ব্যামোগুলো তৈরি হয় মানুষের ভেতরে। মানুষের বড় হয়ে সেটার একটা রিফ্লেকশন আমরা তাদের পার্সোনালিটির ভেতরে দেখতে পারি।
তো সেটাকেও যে খুবই মারাত্মকভাবে খারাপভাবে অ্যাড্রেস করব তা নয়। অসুখ তো অসুখই, সেটা মানসিক অসুখ হলে, শারীরিক অসুখ হলে সেটা দরকার প্রয়োজন সেটাকে যত্নের, মানসিক অসুখ হলেও সেটা প্রয়োজন। তো আমার মনে হয় সেগুলো, আমি নিজে পার্সোনালি যেমন একজন মানুষ, আমি আসলে এগুলোকে, যেমন রোগটাকে ঘৃণা করো, রোগী মানে তোমার রোগীকে নয়, বা পাপকে ঘৃণা করো পাপীকে নয়, ওরকম একটা জায়গা থেকে সেই কাউন্সেলিং, সেই বোঝানোর জায়গা, সেই ক্ষমা সুন্দর দৃষ্টি মাথায় রেখেই তারপরে কিন্তু সবার সবকিছু অ্যাড্রেস করা উচিত। একটা মানুষও যখন, আমরা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এখানে ডিল করেছি, পেডোফিলিং আর হচ্ছে হলো ওসিডি, এই দুটোই কিন্তু হয়, কিন্তু আমার মনে হয় যে আমি যদি খুব ভুল না করে থাকি, তার শৈশবটা যে খুব স্মুথ থাকে, ভালো থাকে, সে শৈশবের অনেক টানাপোড়েন থেকেও কিন্তু মানুষের এরকম একটা জায়গায় যায়, যারা পেডোফাইল ইভেন তারাও শৈশবটা ব্লটিং পেপারের মতন। তো ওইটা যে আগের প্রশ্নটাই বললো যে ওই ব্লটিং পেপারে যেরকম আমার চাঁদ ফুল তারা ইউএফও হচ্ছে, তেমনি এই রিয়েলিটির সমস্যাগুলো আসছে, তো সেইগুলো তখন জীবনে ম্যাগনিফাই করে। তুমি শৈশবে যেমন ফুল ভালোবাসলে, মেঘ ভালোবাসলে, পরবর্তীকালে যেমন কবিও হতে পারো, তেমনি শৈশবে যদি এরকম একটা ভয়ঙ্কর জিনিস হয়ে যায়, তুমি পরবর্তীকালে একটা কিছু হতে পারো, সেটা খুব অভিপ্রেত নয়। আচ্ছা, আমি দুজনকেই সেম প্রশ্নটা করতে পারি, সেটা হচ্ছে পরিচালক হোক বা অভিনেত্রী হোক, আমি দুজনের ক্ষেত্রেই কোয়েশ্চেন, যেভাবে উত্তর দেবে তোমরা, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আমরা বারবার নারী চরিত্রকে স্ট্রং করতে, প্রমাণ করার চেষ্টা করছি বিভিন্ন ছবিতে? মানে ইটসেলফ দে আর স্ট্রং, বাট আমরা চেষ্টা করছি কোনোভাবে যে তারা স্ট্রং বোঝানোতে। আমার এই ইয়েতেও লাগলো, সেটা কি মনে হয় তোমাদের? না, আমার সেটা মনে হয় না। এই জন্যই এটা আসলে আমার মনে হয় একটা প্যাটার্ন, এটা না একটা লং টার্ম ব্যাপটাইজড হয়েছি আমরা, যে কোথাও গিয়ে যদি খুব গহীনভাবে ভাবি, এটা শিশুদের ক্ষেত্রে বলবো আমি, তুমি নারী বললে আমি শিশুদেরও আনবো, শিশুদের ক্ষেত্রে আরো হয়তো আগামী দিনে অনেক ছবি হওয়ার পরে বুঝবো, ব্যাপটাইজড হয়েছি আমরা যে পেলবতার মৌরসী পাঠটা নারীদের মূলত, পেলবতার মৌরসী পাঠটা পুরুষদের নয়। পুরুষটাকে এই জন্যই তো কাঁদলে বলি মেয়েদের মতন কাঁদিস না, এটা এমন ব্যাপটাইজড হয়ে গেছি আমরা, সেই ধারণাটা যখন কনস্ট্যান্ট একটু ভায়োলেটেড হয়, তখন আমাদের মনে হয় বোধহয় জোর করে করা চলছে, কিংবা সমান্তরাল। এই সব ছবিতেই, সব সিরিজেই কি অ্যাঙ্গেলটা আনতে হবে? আমি প্রচুর শুনেছি সব সিরিজেই কি গের ব্যাপার আনতে হবে। প্রশ্ন হচ্ছে যে আনলে কি সমস্যা? তার মানে একটা ব্যাপটিজম এসে গেছে আমাদের, যে কি বলে এই জিনিসগুলো, এটা বহু কালের, সেটা এখন ভাঙছে, সেই ভাঙার ফেজটাতে এটা হয়। একটু আটকাচ্ছি, আমার একটা জিনিস মনে হয়, জানি না এটাও জয়া উত্তর দিতে পারবে, আমরা কেন বলি তাহলে উইমেন সেন্ট্রিক ফিল্ম? উইমেন সেন্ট্রিক ফিল্ম বলি, এটা একটা আমাদের মানে কি বলবো, এটা এক রকমের আমাদের ভাবনার সংক্ষিপ্ততা, একদম সংক্ষিপ্ততা। উইমেন সেন্ট্রিক ফিল্ম আবার কি? এটা ক্যারেক্টার সেন্ট্রিক ফিল্ম। আমরা তো এখন তো দাঁড়িয়ে আমি তো বলি, আমি অভিনেতা, আমি কজন আর অভিনেত্রী বলে, অনেকেই তো বলে অভিনেতা, অনেকেই তো অ্যাক্টর বলে, অ্যাক্ট্রেস বলা তো উঠেই গেছে। তাহলে উইমেন সেন্ট্রিক তো একই জিনিস, এটা 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 একটা ভাবনার সংক্ষিপ্ততা। কিন্তু এটাও ঘটনা শুভঙ্কর, আমরা যদি রাতারাতি মনে করি সবকিছু বদলে যাবে, এটা হবে হয়তো 10 বছর পর ম্যাটার করবে না আর। ঠিক ঠিক, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি একেবারে একমত এটার সঙ্গে। মানে আমি নিজেকে তো প্রথমে তো আমি সেই অর্থে ফেমিনিজম এই বিষয়গুলোর সাথে আমি নিজেকে বসাতে পারি না, কারণ আমি যখনই এগুলোকে বসাবো তখনই আমি আলাদা করে দিচ্ছি যে আমি একজন নারী, আমি একজন পুরুষরা পক্ষপাতগ্রস্ত হয় এবং আমি নারীরা সাপ্রেসড হয়। আমি ওই জায়গাগুলোতে আমি যেতেই চাই না মোটেই। আমি এই অবধি যা করেছি সেটা আমার কাজে, ক্যারিয়ারে, সব কিছুতে আমি ব্যক্তি মানুষ, আমি একজন ব্যক্তি মানুষ, আমার ভেতরে এবং আমার কাজ, আমার চরিত্র, সেগুলো আমার একেবারে ব্যক্তি একটি চরিত্র, সেটা আমার বায়োলজিক্যাল অবয়ব হয়তো নারীর, বাট এর বাইরে কিছু নয়, এটা আমি একদম বিশ্বাস করি না। আমি এই যে ধরো তোমরা যেই বিষয়টা সিনেমায় উঠে এসছে, যেটা আমরা বললাম পিডোফিল বা ওসিডি, আমি দুটোকে আলাদা করে একটু ভাবছি। সেটা হচ্ছে যে অনেক যারা এখন এই সিচুয়েশনটা দিয়ে মহিলারা গিয়েছেন, বা কোনো পুরুষও হয়তো গিয়েছে, তো যাওয়ার পরে সেটা একটা কথা খুব বলতে শোনা যায়, আমি খুব কাছের মানে পরিসরেই বলছি, তখন এটা যে এরকম এটা আমি বুঝিনি, এখন বুঝি। হ্যাঁ, মানে তখন যে ওটা হয়েছে তখন আমি বুঝিনি, এবার বুঝে গেলে আর ফিরে সেই লোকটাকে ধরা বা সেই মানুষের কনফ্রন্টেশনটা, মানে কি মনে হয়, মানে এটা সহজ
খুবই কি সহজ, মানে কনফার্ম করার দরকার নেই, কিন্তু হ্যাঁ। তুমি কি অ্যাকনলেজ করছো? আমার একটা বক্তব্য হ্যাঁ যে আমি যে লোকটা তো মরেও যেতে পারে, হ্যাঁ। বেঁচেও না থাকতে পারে, আমি ওটা বলছি না, কিন্তু আমার যে হয়েছিল আমি অ্যাকনলেজ করছি নাকি আমিও আমার ভয়- বাবা মা কিংবা আমার কাকু কাকিমা আমার জ্যাঠা জেঠিমা থাক 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 করেছিল, Denial এ রয়েছে। আমিও ডিনায়ালে রয়েছি। সেটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি তোমার সঙ্গে হয়ে থাকে, তুমি আজকে তো স্বাবলম্বী, হুম। তাহলে আজকে তোমার অসুবিধা কোথায়? যে না এটা হয়, আমি জানি এটা আমার সঙ্গে হয়েছে, বলতে অসুবিধা কি আছে? ঠিক। আর জয়া, এই যে ধরো আমি জানি না তোমার ক্ষেত্রে কোনোদিন ছোটবেলায় হয়েছে কিনা, কিন্তু বলা হয় যে নাকি মানে আমি জানি না, মানে যদি এটা সার্ভে করা হয় বা যদি করেছে কিনা, মহিলারা কোনো না কোনো সময় কোনো না কোনো পুরুষের দ্বারা যৌন হেনস্থা বা কত বইতে আমরা পড়েছি যে তেল মাখা দিয়ে কাকা বাবু আমার গায়ে হাত দিতেন, মানে এই গোটাটা এরকম কখনো চেনা পরিসরে তোমার কোনো সময় এসে তোমাকে কেউ বলেছেন, মানে তোমার চেনা পরিসরে তো অনেক বলেছেন, এবং সত্যি কথা বলতে শুধু মেয়েরা যে মানে যৌন হেনস্থার শিকার হয়েছে তা নয়, পুরুষদের দিয়েও পুরুষরা অনেক ততোধিক বেশি হয়েছে। আমি যেটা মানে আমার যেটা মানে আমি যেটা ফিল করতে পারি বা আমি যেটা দেখেছি, হ্যাঁ সেটা আমরা যে বলতে পারি না বা বলছি না, কিন্তু এখন এই যে ভোকাল হওয়া প্রয়োজন, যাতে এই জিনিসগুলো আসলে কিছুটা কমে বা কিছুটা কমা সত্যি প্রয়োজন, অথবা এদেরকে একটু মানে দেখিয়ে দেয়া যে এই বিষয়টির সঙ্গে এরা জড়িত। কারণ এটা না সাপ্রেস করে রাখলে কি হবে, ধরো আমি এতে আক্রান্ত হয়েছি, আমার ছোটবেলাটা একরকম, বড় হয়ে না এটা সাপ্রেসটা থাকতে 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 না এটা একসময় বাজেভাবে বাস্ট করে, বা একটা মানসিক ব্যাধি তার ভেতরে ঢুকে যেতে পারে একটা। সো এগুলো নিজে আমরা সুস্থতার বোধহয় যেটাকে জন্য, ছোট ঘটনা বলেও মানে খুব, বড় বিষয় নয় এরকম বলে না, ভুলে থাকতে ছোট ঘটনা। ভালোবাসি কি ভালোবাসি না, এটা যদি না করি, তাহলে যেহেতু এই ধরনের ঘটনাগুলো পিডিফিলিয়ার ব্যাপার, রাস্তায় তো অচেনা লোক এরকম করে করবে না, তোমার চেনা পরিসরের লোকই বেশি সুযোগ পায় বলে করে, এটা আনসেটল না, পরিবারের আশেপাশে। আনসেটল না হয়ে হ্যাঁ। যায়। মনসুন ওয়েডিং বাচ্চাটার সঙ্গে ঘটলো, শেফ আলিশার যে চরিত্রটা সেটা তো বড়, সে প্রতিবাদ করলো কারণ তার সঙ্গে হয়েছিল। কিংবা রকফোর্ড, বাচ্চা ছেলে তো করছে কে, সেটা একজন পুরুষ, ছেলেটিও তো বাচ্চা ছেলে। সুতরাং ছেলে মেয়ের বিষয় নয়, শিশুর প্রতি এই সমস্যাটা আছে। যারা শিশুর প্রতি অন্যভাবে অন্য দিক দিয়ে দেখে, অন্য একটা অ্যাঙ্গেলে দেখতে পায়, তার এই সিনেমাটা চলাকালীন কি এই যে ধরো চরিত্র করছো বা সংলাপ বলছো, তোমাকে তো অনেকটা ঢুকতে হয় সিনেমাটার, মানে এই বলছি ব্যাকগ্রাউন্ডটা জানতে হয়, মানুষটাকে জানতে হয়। যখন এরকম এই প্রসেসের মধ্যে যাও, কিছু শেখা ব্যাপারগুলো মাথায় ঢুকে যায়, মানে কি শিখছি আমি, যে এই সিনেমার পর থেকে আমি একটা মানুষের সাথে এই আচরণটা করব না, বা এই মানুষের সাথে এই আচরণটা করব। এই সিনেমাটা কি শেখালো তোমাকে, এই দ্য জার্নি, দ্য হোল জার্নি? এই জার্নিটা খুবই একটা সেই অর্থে কিন্তু আমি এক্সপিরিয়েন্স করিনি এই জার্নি, মানে দুটো ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্টকে পাশাপাশি রেখে একটা চরিত্র এক্সপিরিয়েন্স করে যাচ্ছে এরকম চরিত্র আমি করিনি। সে জায়গা থেকে এটা আমার জন্য নতুন একটা মানে লার্নিং প্রসেস ছিল, মানে লার্নিং ছিল আমার জন্যে। তারপরে যখন আমি এমনিতে ওসিডি নিয়ে কাজ করতে গেছি, তখন তো কিছু রিসার্চ এবং সমস্ত কিছু সেগুলো করতে হয়েছে। সে জায়গা থেকে আমিও ওসিডিটাকে কাছ থেকে দেখেছি, আসলে ওসিডি জিনিসটি কেন হয়, কি কি কারণে হয়, কতটুকু মাত্রায় গেলে সেটা ওসিডি, কতটুকু না হলে আমরা সেটাকে ওসিডি বলবো না, সেই বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি এবং শিখেছি। এবং ওই যে আমাদের সাবকনশিয়াসে তো আসলে এই জিনিসগুলো রয়েই যায়। তারপর থেকে আমি নিজে খোঁজার চেষ্টা, সার্চিং করেছি যে আমার কি ওসিডি আছে কিনা, আমার কি নিয়ে ওসিডি আছে। সেটা কি গুগল করেছো, মানে কিভাবে সার্চিং না, করছো? সার্চিংটা তো আমার নিজের ভেতরে, নিজের সাথেই নিজের। মানে তোমার মোবাইলটা এখন কোথায় আছে, মোবাইলটা এখানে আছে কিনা, এটা আমার যেমন আছে, আমি ঘরের ভেতরে বারবার মনে হয় যে আমি ইস্ত্রিটার প্লাগ বন্ধ করিনি, না করে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি বা গিজারটা অন করে চলে গেছি, এই বলে এটা আছে। বারবার ফিরে আসা বাড়িতে, হ্যাঁ, দেখা একবার এই চেক করা। বিষয়টা আমি দেখেছি, বা তালাটা আমি লক করলাম কিনা, উপরের তালাটাও আটকেছি কিনা, এটা সাবধানতাটাকে অতিরিক্ত পর্যায়ে চলে গেলে তখন যেমন হয় এই ধরনের সেটা পাশের বন্ধুদের কিন্তু অনেক সময় ইয়েতে ফেলে, মানে যারা অস্বস্তিতে ফেলে। যেমন আমার মা বলেছে যে আমি করেছি, না মা বলে তুমি জানালাটা আটকাওনি, যদি বৃষ্টির জল আসে না একেবারে ছাপটে পুরো ড্রয়িং রুমের জিনিসগুলো নষ্ট করে দাও, একটু আরেকবার দেখে আসি। মা মুখ কুমড়া করে বসে আছে, যাও দেখে আসো। দেখলাম যে সত্যি আমি ভুল, সে ঠিকঠাকই আটকেছে। তো আমিও চেষ্টা করছি এগুলো থেকে উতরে বেরোবার আর কি। ইয়ের কি রয়েছে, এরকম কিছু আছে? আমি এটাই আপনাকে জিজ্ঞেস করি, আপনার ভেতরে কত কিছু আছে, এই গল্প মাথার থেকে আসে কি করে একটা মানুষ? না, আমার একটু আছে, আমার একটা অপূর্ব একটা, আমার বাবা একটা দারুণ একটা কথা বলেছিল ছোটবেলায়, সেটা আমার দারুণ লেগেছে। সেটা হচ্ছে টেকনিক্যাল কথা, বলেছিল যে পরিষ্কার জায়গা প্রতিদিন পরিষ্কার করলে ময়লা জমবে না। এবং আজও আমার বাবা 70-72 বছর বয়স, আমাদের বাড়িতে প্রচুর বই, বুক র্যাক, আজও প্রতিদিন বুক র্যাক পরিষ্কার করে এবং সত্যি কোনোদিন ময়লা জমে না।
তো আমি দারুণ ট্রিক, এবং পরবর্তীকালে আমি একটু যখন বড় হই তখন উদ্বোধন দপ্তরে খুব যেতাম, আমি দেখতাম মিশনে সেই একজন ঝুল ঝাড়ছে, প্রতিদিন তাকে দেখতাম। আমি একদিন লিঙ্ক করে জিজ্ঞেস করলাম যে আপনি দাদা প্রতিদিন, তখনও বলেছিল, তো ও একটা ওয়ান লাইনার দিয়েছিল, বলেছিল যে বাড়িতে ঝুল আর পড়ে থাকা চুল চেষ্টা করবে না থাকতে। তো এই প্রতিদিন পরিষ্কার জায়গা পরিষ্কার করলেন, ময়লা জমে না, এইটা আমার দারুণ হ্যাক লেগেছিল। সত্যি আমি দেখেছি যদি আমি 7 দিন কি 8 দিন পরে বাড়ি পরিষ্কার করি, যে পরিশ্রমটা হয়, প্রতিদিন একবার হাত বলে দিল না, মানে পরিশ্রম অনেক কম হচ্ছে, কিন্তু সেটা যদি তোমার 15 মিনিট লাগে, ডেলি 7 দিন পরে করতে গেলে 2 ঘন্টা লাগছে। তো আমি দেখেছি যে, তো ওইটা ওসিডি না, আমি দেখেছি রুটিনের মধ্যে। তবে আমার ওসিডি আছে যেটা ওই সিনেমার যখন করি, ফ্রেমটা আমাদের ওই ক্যামেরায় ওয়াটার লেভেল করলে হয়, তো এবার অনেক সময় তুমি টিল্ট ডাউন করলে হরাইজন্টাল গুলো তো অবভিয়াসলি এদিক হয়ে যাবে, ওই যে দুখানা হরাইজন্টাল বেঁকলো, ওই দুটো হরাইজন্টাল সেন্টারের মধ্যে কতটা সেন্টার, এটা নিয়ে আমার আছে, এটা নিয়ে আমার বিয়ে খুব হাসাহাসি করে, কিন্তু ওটা আমার খুব আছে। একটু নামিয়ে দিই, বিন ব্যাগে নিয়েছে ক্যামেরা, বাট সেটা এখনো দেখো সব হরাইজন্টাল ভার্টিক্যাল সব ঠিক আছে, তো এইটা আছে। ঠিক। আচ্ছা জয়া, তোমার তো 2026-এ প্রথম ছবি রিলিজ করছে, এইটা আবার এই দেশে আর কি। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখো, আমরা বাংলাদেশ নিয়ে আমি খুব একটা এই বিষয়ে প্রশ্ন করতে চাই না, আমি পলিটিক্যালটাকে রেখে আমি শুধু সিনেমা নিয়ে আলোচনা করতে চাই। বাংলারই সিনেমার ধরন বদলেছে, কন্টেন্ট বদলেছে, এবং এখন তো খুব কম সেকেন্ডে আমাদের মাইক্রো সিরিজ শুরু হয়ে গেছে, 30 সেকেন্ড 15 সেকেন্ডে শুরু হয়ে গেছে, এবং দুটো বাংলারই। আমি সেদিনকে উৎসব দেখছিলাম, অসাধারণ, সেটাও পরে বলবো তোমাকে, ভেবেছিলাম। যাই হোক, গোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমার প্রশ্নটা এটা, যে এই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কোনটা নিয়ে তুমি আশাবাদী, আর কোনটা নিয়ে একেবারে নয়? আমি দুটো নিয়েই তো আশাবাদী। বাংলাদেশে আমি এখানে আমার দেখুন ওসিডির মতন ছবি রিলিজ করছে, এবং দর্শক দেখেছে। এর আগে যদি আমি যেই কাজগুলো করে এসেছি, মানে যেমন রিসেন্ট পাস্টের যেগুলো কাজ হয়েছে, ডিয়ার মা, আমি আমার ছবি ধরেই বলছি আসলে, তারপর পুতুল নাচের রীতি কথা, প্রত্যেকটি ডিফারেন্ট ডাইমেনশনের কাজ, এবং একজন আর্টিস্ট হিসেবে কাজগুলো পাওয়া আমার জন্য খুব ভাগ্যের ব্যাপার। এখন আসছে ওসিডি, এবং সেখানে পারফরমেন্সটা আমার দেখাবার একটা জায়গা আছে, আমি কতটুকু পেরেছি আমি বলবো না। এবং ছবিগুলো তিনটে দেখুন, একদম 3 টাইপের, 3 রকমের, 3 রেঞ্জের ফিল্ম। একটি একেবারে পারিবারিক, একটি একদম ক্লাসিক, এবং এখন যেটা হচ্ছে সেটার ভিতরে একটা প্রচন্ড স্ট্রং একটা মেসেজ আছে, একটা সামাজিক মেসেজ আছে, বার্তা আছে। তার আগে ভূতপুরি করেছেন ভূতপুরি করেছি ফ্যান্টাসি। মানে আমি যদি দেখি আমার এখানকার ফিল্মোগ্রাফি, আর বাংলাদেশেও যদি আমি দেখি, যে শুধু আমার নয়, বাংলাদেশের ফিল্ম তো আমি বলবো, দেখুন নানান রকম সিচুয়েশনের ভেতরে একটু অস্থিরতা যাচ্ছে, রাজনৈতিক অস্থিরতাও যাচ্ছে, দেশে একটু আনস্টেবল অবস্থার ভেতর দিয়েও গেছে, কিন্তু আমাদের ছবি, বাংলাদেশের ছবি, কিন্তু আমার ছবি দুটো পরপর রিলিজ করেছে ঠিক সেই সময়, উৎসব এবং তাণ্ডব, দুটোই মানে ব্লকবাস্টার সুপারহিট ছবি, আমার ছবি বলে আমি বলছি না। এরপরে যা যা ছবিগুলো সেখানে গেছে, দেখুন সামনে আরো খুব ভালো ভালো দারুণ কিছু ছবি আসবে। রোদ নামে একটি ছবির ট্রেলার আপনারা দেখেছেন, অসাধারণ ছবি, সেটাও হবে। আমাদের ছবিগুলো কিন্তু, আমরা যারা শিল্পীদের বক্তব্য কিন্তু আমরা ঠিকই দিয়ে যাচ্ছি, ঠিকই বলে যাচ্ছি, এবং আমার মনে হয় শিল্পীদের কাজই হলো তাই হওয়া উচিত। কিন্তু এইগুলোর মধ্যে একটা ছোট্ট মন খারাপ আছে, সেটা বলি। সেটা হচ্ছে এই যে একটা দারুণ ছবি ওসিডি, বা ধরো পুতুল নাচের রীতি কথা, বা ধরো ডিয়ার মা, ওপার বাংলার লোকেরা এইটা একটা বড় পর্দায় দেখতে পায় না, ছোট ওটিটিতে এলে পর্দায় দেখতে পায়। কিন্তু আমার ধারণা কখনো অদূর ভবিষ্যতে নিশ্চয়ই এটা আবার ঠিক হয়ে যাবে, এবং বড় পর্দায় দেখা যাবে। তো একটা কথা আমি অ্যাড করতে চাই, যে আনসেটল বললেন না, আনসেটল, এটা কিন্তু শিল্পীদের ধর্ম, এবং শিল্পীরা এখান থেকে, আমি যদি মাখামাল বাফ কি কিওরাস্তামি যখন ছবি করছেন, তখন তো ওদের দেশ চূড়ান্ত আনসেটল, উত্তাল, কিন্তু ওদের ছবিতে হ্যাম্পার করে। বরং আমি তো দেখলাম যে আমি বাংলাদেশের ছবি এই সময়টায়, বাংলাদেশের ছবি সবচেয়ে ভালো সময়, চাঙ্ক অফ ভালো ছবি তখন ঈদের সময়, চাঙ্ক অফ ভালো ছবি বেরোলো, এবং এখনো কন্টিনিউয়াস ওইটাই শিল্পীদের কাজ। আমার মনে হয় এটাই শিল্পীদের কাজ, শিল্পীদের প্রতিবাদ, বক্তব্য, বিপ্লব সবকিছু আমাদের কাজের ভেতর দিয়ে। ঠিক। জয়া, আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে তুমি তোমার ইনস্টাগ্রাম বা তোমার বাদ বাকি যেখানে সোশ্যাল মিডিয়া যে ছবিগুলো থাকে, ছবিগুলোতে খুব লাইকস পড়ে, খুব শেয়ার হয়, খুব যোগজন দেখে, কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, এবং আমি সেটা ফলো করি যে অ্যাজ এ ফলোয়ার। কিন্তু কখনো এটা তোমার মনে হয় যে, আমি কিছু কিছু ছবি দেখে মনে হয় যে ক্যাপশনগুলো তোমারই লেখা, এবং আমার একটা মনে হলো সেটা একটা দেখে, যে কোনো সময় মনে হয় যে এই জয়া আহসান যারা
লোকজন দেখছে যে জয়া আহসানকে, সেই জয়া আহসানকে যেটা তোমরা দেখছো সেই জয়া আহসান আমি নই, এটা কখনো মনে হয়েছে? না, সেই জয়া আহসান তো সবসময় আমি নই, অবশ্যই নই। মানে আমি কিন্তু লোনলিনেস, একাকিত্ব এসব থেকে বলছি না। না না না, লোনলিনেস একাকিত্বের কথা বলছি না। আমি তো আমার সোশ্যাল মিডিয়া তো আসলে আমার ব্যক্তিগত জায়গা নয়। আচ্ছা, এটা আমার জয়া আহসানের ইমেজটাকে দেখাবার জায়গা, একেবারেই কি বলবো, এটাকে আনুষ্ঠানিক একটা জায়গা। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তার ভেতরে মাঝে মধ্যে আমি খুব পার্সোনাল জিনিসপত্র আমার ভালো লাগে, আমার মনে হয় এটা দেওয়া উচিত, আমার দর্শকের সাথে শেয়ার করা উচিত, ওইটুকু রান্না বাটি বাগান করা এগুলো একটু শেয়ার করি। তার বাইরে সবসময় তো আমি নই, আমি তো এরকম সেজে পুরে থাকি না সবসময়। মানে আমি যেরকম করে ছবি দিই, বাঁকা হয়ে ভাঁজ দিয়ে দাঁড়াই, আমি তো এরকম নই। আমি তো এরকম নই, তো ওটা কি আমি সবসময় দেখাবো বলে? একটা প্রাইভেট পার্সন, আমি আমার মতো রাখবো। সৌকার্য, যেই ছবিগুলো তুমি এখন অব্দি করেছো সেগুলো কোনো না কোনো ভাবে মেসেজ দিয়ে গেছে, ঠিক আছে? কোনো না কোনো ভাবে, ছোটদের ছবি হলেও এবং বড়দের ছবি হলেও সেগুলো মেসেজ দিয়ে গেছে। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে এবার এমন একটা ছবি করি যেখানে একটু কমার্শিয়াল ছবি, কারণ তুমি জয়া আহসান নিয়ে ছবি করেছো, তুমি আরো যাদের কোয়েল মল্লিককে নিয়ে করেছো, কিন্তু সৌকার্য যে আরেকটা দিক রয়েছে যেখানে জয়া আহসানও ফিট করতে পারে। হ্যাঁ, জয়া আহসান কিন্তু কমার্শিয়াল করতে পারে। হ্যাঁ, সৌকার্যকে বলে রাখা, জয়া আহসান ফিট করতে পারে, কিন্তু আমরা খুব বেশি একটু মানে আমি বলতে চাইছি যে কমার্শিয়াল ছবিগুলো, যেই ছবিগুলো আমরা দেখতে চাই একটু অন্য ধরনের ছবি, যেগুলো আরো অনেক সিনেমা হলে চলবে, শুধু মেট্রোপলিটন বেস হবে না, সেরকম ছবি করার ইচ্ছে কখনো হয়নি? এখানে একটা খুব পরিষ্কার মানে আমার ধারণা আছে, সেটা হচ্ছে ধরে নিচ্ছি ভূতপরি তোমার প্রায় তোমার 70টা হলে রিলিজ করেছিল। ভূতপরি কিন্তু 75 ডেজ রান হয়েছিল থিয়েটার, 75 ডেজ। আমরা যেদিন কেক কাটছি দপ্তরে সুরিন্দরে 75th ডে, সেদিনও নন্দনে হাউসফুল। আমরা আলোচনা করি না। আসলে কমার্শিয়াল ছবি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে তোমায় কমার্স দেবে কিনা, সেটা বহু যে কোনো ছবি দিতে পারে, এবং আমরা দেখেছি কালক্রমে সেই কমার্শিয়ালদের মানে সংজ্ঞাটা কিভাবে ভেঙে গেছে। প্রশ্নটা একটা জায়গায় শুভঙ্কর, যে তুমি যে ছবিটা করছো সেই ছবিটা বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা, বিলিভেবল হচ্ছে কিনা। তুমি যেই ছবির দিকে ইঙ্গিত করছো, আমার মনে হয়নি এখনো অবধি মনে হয়নি যে ওই ধরনের ছবি আমি বিলিভেবল করতে পারবো। আমি ভূতপরির মতন একটা বিষয় নিয়ে 75 দিন ছবি হলে টানতে পারবো, কিংবা আমি রেনবো জেলির মতন একটা ছবি করতে পারবো, কিন্তু তুমি যেটা বলতে চাইছো বলে আমার মনে হচ্ছে আমি ওই মাসালা ছবি আমার জন্য বিলিভেবল করতে পারবো বলে আমার এখনো মনে হয়নি। এটা যেদিন মনে হবে সেদিন করবো। সব থেকে বেশি রিপিটেটিভ অভিনেত্রী তোমার সিনেমায় জয়া আহসান। হ্যাঁ, সব থেকে বেশি ছবি, একটা বেরোবে আর দুটো বেরিয়ে গেল। হ্যাঁ, যে ছবিটা বেরোয়নি সেটা নিয়ে পরে বলবো। সেটা খুব আমার প্রচন্ড প্রিয় একটা ছবি, সেটা নিয়ে অনেক আর কি আমরা রিসার্চ করে বানিয়েছি। অনেক দিন ধরে তোমার কালান্তর বলে একটা ছবি, কিন্তু সেখানে অ্যাকসেন্ট অনেক ঝামেলা ঝাঁটি আছে, তো সেই সব নিয়ে আর কি পোস্ট প্রোডাকশনের পর্ব চলছে, তো সেটাও খুব শিগগিরই। জয়া আহসান কিন্তু হঠাৎ করে চুক্তি দিল, মানে কোথায়, মানে এটা কিন্তু ভালো বেশ, এটা অভিনেত্রী বেরিয়ে আসে হঠাৎ করে। কিন্তু এটা আমার ক্ষেত্রে কিন্তু সত্যি না। তুমি লক্ষ্য করে দেখো, জয়াকে নিয়ে যারাই কাজ করেছেন তারা কিন্তু একাধিক কাজ করেছেন পর, মানে কৌশিক গাঙ্গুলি, টনি দা হিন্দি সিনেমা করেই বাংলা সিনেমা করলো। এটার কারণটা আমার মনে হয় যে জয়াকে যে ডিরেক্ট করে, সেটা দেখো একটা পরিচালকের পক্ষে সবচেয়ে সহজ হয় কাজটা যখন তাকে প্রচন্ড বেশি খেটে সেটের মধ্যে একটার পেছনে খাটনি কম করতে হয়। কিন্তু উল্টোটা তো ঠিক, তুমি কমফোর্টেবল হয়ে যাচ্ছ খুব। না, দ্যাট ইজ ট্রু, কিন্তু আমরা কেন প্রেফার করি, কারণ আমরা এখন এমন একটা অবস্থায় শুট করছি যেখানে তুমি জানো ভালো করে যে আমাদের কি নাম্বার অফ ডেজ দেওয়া হয়। তারপরে এখন শুরু করে নাম্বার অফ ডেজের মধ্যে শিফট, আবার মানে একদিন এর থেকে বেশি এত ঘন্টা বেশি শুট করতে পারবো না। তো আমি কি করে ছবিটা বানাবো? আমি যদি আমার খুব লাইনের মানে অ্যালাইনমেন্টের যদি একটা না নিই, আজকে ধরো অনির্বাণ যদি পক্ষীরাজের দিন না করতো, আমার পক্ষে ওইটুকু দিনের মধ্যে করা মুশকিল হতো। ঋত্বিক দা যদি ভূতপরি না করতো আমার মুশকিল হতো, জয়া আহসান যদি না করতেই পারতাম না, মুশকিল হতো। কারণ আমার ছবিতে আরো মুশকিলের সমস্যাটা বুঝবে, প্রত্যেকটা ছবিতে কিন্তু একটা বড় রোল একটা বাচ্চার থাকে, তাতে অনেক সময় বেরিয়ে যায় আমার। এবার আমি বড় অ্যাক্টরদের পেছনে যদি প্রচুর সময় দিতে হয়, তাহলে আমি ছবিটা টাইমে শেষ করতে পারবো না। সুতরাং আমি সেই অভিনেতাদের নেবো যারা আমি খুব আমার সঙ্গে মিলে গেছে, তাদের খুব, তারা কাজ অনেক বেটার হয়। ডেডলাইনটা ম্যাচ করে গেছে। ঠিক, আমি একটু গুরুতর প্রশ্নে আসবো জয়া আহসানের কাছে। জয়া,
হেনস্থার শিকার, সোশ্যাল মিডিয়া হেনস্থার শিকারের জন্য বাংলাদেশের অভিনেত্রীরা নাম্বার লিখলেন, খুব ভীষণ ভাইরাল, তুমি নিশ্চয়ই দেখেছো কত দিনে কতজন ভুলভাল কমেন্ট, নোংরা কমেন্ট, বডি শেমিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে কমেন্ট আর কি, সেগুলো এসছে। তোমার এরকম কোনোদিন হয়েছে, মানে এরকম কোনোদিন কনফ্রন্টেশনে তুমি কোনোদিন এরকম দেখেছো, কখনো তোমার সাথে এরকম হয়েছে যে বাজে কমেন্ট বা সোশ্যাল মিডিয়া তোমাকে খুব গুরুতরভাবে তোমাকে সেটা নিয়ে ভাবিয়েছে, মন খারাপ করেছে, এরকম? প্রচুর কমেন্ট আসে আসলে কি বলবো, মানে আমার খুব মায়া লাগে তাদের জন্য। 2025 ডিসেম্বর থেকে এটা দেখছিলাম, সবাই নিজেদের গালে করছে কি জানি, ওটা আমি জানি না ওটা কি হচ্ছে, বাট আমি তোমাকে ছোট করে বললি, সেটা হচ্ছে যে দিনে কতগুলো কমেন্ট পড়ছে। বাংলাদেশের অভিনেত্রীরা একটা ট্রেন্ড চালু করেছিল নাম্বারস গেম বলে, সেখানে তারা নিজেদের গালে বা সঙ্গে হাতে নিয়ে সেই নাম্বারটা, মানে ওখানে প্রায় 100-150 খানা কমেন্ট পড়ছে, এরকম কমেন্ট যাচ্ছে অশালীন কমেন্ট, তাই তো? ও আচ্ছা, হ্যাঁ, ওটা তো আমার সোশ্যাল মিডিয়ার দরজা জানলা বসার ঘর ঘাটলেও এর চেয়েও বেশি হবে। কিন্তু আমার যেটা হয় যে আসলে আমি আমার কি খারাপ লাগে জানো তো, যে খারাপ লাগে মানে আমার আসলে যে বললাম যে যেটা আমার তো কিচ্ছু যায় আসে না, প্রথমত আমার কিচ্ছু যায় আসে না, তাদেরই খারাপ, তারা খামোখা একটা কিছু লিখে যাচ্ছে বলছে, কিন্তু এটা একটা মানুষকে ডিসরেসপেক্ট করা হয় এবং এটা একটা বাজে চর্চা, এটা আমার কাছে খারাপ মনে হয়। আমি তো এমনও দেখেছি জানো, যে আমাদের নর্মাল অফিস টফিস করে যারা এরকম মানুষ, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যাদের সঙ্গে উঠু বস করি, তারা বাড়িতে হয়তো ডিস্টার্ব বা কিছু, অফিসে গিয়ে ল্যাপটপটা খুলে প্রথম হচ্ছে একটা নায়িকার অ্যাকাউন্টে ঢুকে ওকে একটা বাজে কমেন্ট করে দিয়ে তার একেবারে একটা, মানে কি বলবো, হালকা হলো এরকম আমি নিজে চোখে দেখেছি। আমাদের নিজেদের অফিসে আমি এরকম লোক দেখেছি, এবং এটা হয় আমাদের নিজেদের অফিসে আমি এরকম লোক দেখেছি। আমি কি বলবো, আমাকে বলুন তো, সে তো আমাদের দেখলে জি আপা, জি ভালো, জি এটা সেটা, সে কোনোদিন কোনো নারীর দিকে চোখ খুলে তাকাতে পারে এরকম কোনো ভাবেই মনে হয় না। একেবারে পারিবারিক একদম ভদ্রলোক, তার হয়তো আমার বয়সে একটা মেয়ে আছে, 2টো মেয়ে আছে, কিন্তু এতটাই মানে কি অসুস্থ একটা চর্চা চলে ভেতরে, এবং এই যে নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি অসম্মান, সেসব জায়গা থেকেই তারা আসলে এগুলো গিয়ে করে। তো এটাতে কি হয়, আমার তো মন খারাপ হয় না, আমি জানি না অন্য কারো হয়, আমার মন খারাপ হয় না, আমি সব জানি, আমি বিষয়গুলো আমি হাসি মনে মনে যে ওরা আমাকে যত গালি দেখ বা যত কিছু বলুক, কারণ আমার তো কিছু যায় আসে না, আমি তো আমার মতো করে ছবি পোস্ট করেই যাই, আমি আমার মতো কথা বলেই যাই, আমার যেটুকু ভালো লাগে আমি অফ শোল্ডার ড্রেস পরেই যাই, সেটা আমি পরে যাব, কিছুই যায় আসে না। কিন্তু আমার খারাপ লাগে যে এই কথাগুলো তো থেকে যায়, শব্দগুলোর তো একটা শক্তি আছে, এই যে নেগেটিভ শব্দগুলো সব থেকে যায় না, এগুলো ভাসতে থাকে, ফ্লোট করতে থাকে, হ্যাঁ, এবং এগুলো একজন দিলে আরেকজন যে দিতে চায় না, অথবা তার ভেতরে সেটা সেও ইনডালজ করে বা সে তাকেও ইনস্টিগেট করে যে হ্যাঁ তুমিও একটা ছুড়ে দাও, তুমি একটা কিছু লিখে দাও। এটা ওই আমি যখন ওসিডি নিয়ে কাজ করছিলাম, তখন রিসার্চ করার সময় অনেকগুলো পড়াশোনা করতে করতে দেখছিলাম কিভাবে একজন সাহেব ওসিডি নিয়ে দারুণ চমৎকার একজন সাহেব মনস্তত্ত্ববিদ বলেছেন যে ওসিডি থেকে কম্পালসিভ ডিসঅর্ডার, ধরো বেড়াল কেটে যাবে, তুমি গাড়ি থামিয়ে দিলে সুপারস্টিশন, কিন্তু বেড়াল কেটে গেলে তুমি গাড়ি চালিয়ে দিতে চলে গেলে এবার হন্ট করছে যে এই রে করলাম তো, এই রে করলাম তো, এটা হচ্ছে এটা কম্পালসিভ, এটা ওসিডি। তো এখান থেকে বেরোনোর জন্য উনি একটা তত্ত্ব দিয়েছিলেন যে মনে করো তোমার ভেতরে যেরকম অনেকগুলো পাগলা কুকুর আছে যারা ঘেউ ঘেউ করবে এবং তোরা অসুস্থ, তারা যায় না ঘেউ ঘেউ, তুমি রাস্তা দিয়ে যাও কি করবে, তুমি অসুস্থ, আচ্ছা ঠিক আছে তুমি পাস অন করে যাও। তো এইগুলো সেই রকম, এইভাবে পাস অন করে যাও, এগুলো আমরা তো একেবারে এটা পাস অন করে যাই একেবারেই। হ্যাঁ, আমি কমেন্ট বক্স বন্ধ করব না, কিছু করব না, কারণ এটা আমাকে এফেক্ট করে না। ইফ টিজিং তো তুমি আটকাতে পারবে না। হ্যাঁ, তুমি ইফ টিজিং আটকাতে পারছো না, তুমি অনেক কিছু আটকাতে পারছো। ঠিক, দুটো প্রশ্ন, মজাদার প্রশ্ন। সেটা হচ্ছে, এক, সবে যখন তুমি নিজেই নিজের সাথে ইয়ার্কি মারছো, তুমি নিজেই নিজেকে ছোট করছো, তুমি নিজেই নিজেকে, এটা কে লিখেছিল? তুমি লিখেছিলে? তোমার না, এটা আমি লিখিনি, আমার ডিরেক্টর যিনি উনি লিখেছেন, ওনার মানে আমার রাইটার লিখেছেন। আইডিয়াটা এরকম ছিল যে আপনার কিছু কিছু বিষয়গুলো আনবো, আমি তখন খুব মজা পেলাম, আমি বললাম করো, আমাকে নিয়ে যা যা ট্রোল হয় সেগুলো আরো বেশি করে দাও। তুমি বলেছো, তুমি ইনপুটগুলো তোমার দাও? হ্যাঁ, অনেক কিছু আমাদের, যে মারোয়া নিয়ে একটা আছে, আমার আর শাকিব খানের একটা সেগমেন্টে, যেটা নিয়ে নাকি খুব ভাইরাল হয়েছে, বাট খুবই
মানে মানে সবাই মানে এটা জয়া আহসান করতে পারে না, করে না, ঠিক আছে এটাকে যখন তোমরা এরকম করেছো, দর্শকরাই আমাকে এটা উপহার দিল, তো দর্শকদেরকে আমি এটা উপহার দিই। আমি নিজে করলাম কি, আমি বললাম চলো এই মারো লাইনটা তুমি ঢোকাও এবং আমাকে দিয়ে আমি নিজেকে নিজে পচাবো, তো দর্শক আমাকে আর কিছু বলতে পারে। এরপর থেকে ওরা পুরো স্টপ হয়ে গেছে। তো দর্শকরা যত বেশি করবে এরকম করবে, যদি এরকম করে ফেসবুকে ওলট পালট কথাবার্তা লিখে, ওগুলো নিয়ে আমার মজা করব। যদি খুব সুন্দর। ওই যখন আমি সিনেমা হলে তোমরা দুজন দাঁড়িয়ে আছো, তো অসাধারণ ওই জায়গাটা লাস্ট একদম আচ্ছা, খুব হ্যাঁ, খুব ভালো লেগেছে। যাই হোক, আরেকটা শেষ প্রশ্ন, সেটা আমার করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে জয়া এত চরিত্র করেছে, আমার দুজনকেই এই প্রশ্নটা করা যেতে পারে, জয়াকে নিয়েই প্রশ্ন। তুমি এত চরিত্র অভিনয় করেছো, তোমার মনে হয় যে এই শ্বেতা চরিত্রটা সব থেকে অস্বস্তিকর চরিত্র তোমার এখন অব্দি করা? আমার মনে হয় তুমি হ্যাঁই বলবে বোধহয়, নাকি না? এক ধরনের অস্বস্তিকর, হ্যাঁ অস্বস্তিকর, আনপ্লিজেন্ট অনেক কিছুর ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে এই চরিত্র করবার। এক্সস্টিং ছিল ওর জন্য, এক্সস্টিং ছিল আমার জন্য। হ্যাঁ কেন একটু বলো যে এক্সস্টিং? সেটা গল্পটা বেরিয়ে যাবে, ডিরেক্টর বুঝতে পারবে, গল্পটা বেরিয়ে যাবে, কিন্তু এটা ছবিটায় ব্রডার তুমি যখন দেখবে, এক তো হচ্ছে অভিনয় টেকনিক্যালিটির জায়গা থেকে খুব 4টে ভার্টিক্যালের অভিনয় আছে। এবার আমাদের তো শিডিউলিং যেভাবে হয়, এই সিন তারপর ওই সিন পরপর হয় না, তো কনস্ট্যান্টলি জাগলিংটা খুব মুশকিল। 4টে ভার্টিক্যালের 4টে টাইম লাইনের অভিনয় আছে, এডিট তো ওভাবেই যায় ছবিটা। আর একটা এক্সস্টিং এর তার কারণ তুমি দেখলে বুঝবে, এই ছবিটা একটা অদ্ভুত ক্যারেক্টারটা, একটা অদ্ভুত সোয়াগ আছে, মানে বিভৎস সোয়াগ আছে, কিন্তু এই সোয়াগটা ওর আসে যে বহুদিনের ক্যারি করা ট্রমা থেকে। ওইটা আমরা যখন আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম যে এটা চোখে আনা যায়, আনতে পারে, খুব বড় বড় অভিনেতা তারা আনতে পারে, নওয়াজ পারে, ইরফানরা পারেন। তখন আমি জয়া ওইটা করেছে খুব সফলভাবে। এবং শুরু হয় ছবিটা, তুমি দেখবে একটা জায়গায় জয়া আসে, ওই যে একটা সাদা শাড়ি পরে, যেখানে ট্রেলারও দেখা যাচ্ছে, ওইটা শুরু সিকোয়েন্সটা, চোখটা ওটার থেকে শেষে গিয়ে বদলায়। যে চোখের বদলটা, ওই যে চোখে যখন আনতে হয় তোমার মনস্তত্ত্বটা, তখন অ্যাকচুয়ালি মনটাকে একদম সামনে ঠেলে আনতে হয় স্কিলের জায়গা থেকে। তো সেটা খুব এক্সস্টিং, আমি জানি টেকনিক্যালিটিস এর জায়গা থেকে খুব এক্সস্টিং। আমার এখন মনে পড়ছে বলবার পর। হ্যাঁ কয়েকটা কোশ্চেন, 10টা কোশ্চেন আমার র্যাপিড যেটা থাকে ফায়ার খুব বলে ফাস্ট, একটি খুব জিনিস না? ভাববে না, তাড়াতাড়ি হয়ে যাবে, না ভাবলে তো ভুলভাল কথা না বলবো। সেটা বেরিয়ে যায়। ফার্স্ট, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোন জিনিসটা সবচেয়ে বেশি উপভোগ করছো? আমি দেখতে বাবার মতো হয়ে যাচ্ছি। এমন কিছু আছে যা তুমি এখন আর নিজেকে করতে দাও না? না, আমি আরো বেশি, আমি কি বলবো, অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছি, উল্টো। আচ্ছা মানে বয়স বাড়ার সাথে সাথে অ্যাডভেঞ্চারাস। আচ্ছা, জয়া যদি 20 বছর কমে যেত, জয়া নিজেকে কি বলতো? কেন? ওর এই ছবিগুলো করতে না, এই ছবিগুলো না করতে না না? না, কিছু বলতাম না। ঠিক। আমি 20 বছর বয়স কমাবার কোনো ইচ্ছে নেই। সাকসেস তোমাকে উত্তেজনা দেয় না শান্ত করে? সাকসেসটা আসলে সত্যি বলতে আমি সাকসেস তো অনেক মানে একটা ব্রডার বিষয়। ধরো একটা ছবি সকলে দেখলো, হিট করলো, ওটাকে তুমি সাকসেস বলো, ওটা আমার ভালো লাগে, কিন্তু ফর দ্য টাইম বিং। এমন নয় যে এটাকে নিয়ে আমি ক্যারি করি, টাইমলেস, আমি কি একটা দুটো পাখা গজিয়ে গেলো, কলার উঁচু হয়ে গেছে, এইগুলো কিছু আমার মানে। আর সাকসেস হচ্ছে আমার কাছে, মানে সফলতা হচ্ছে আমার কাছে সার্থকতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করে। খুব ভালো উত্তর। সার্থকতা সাফল্যের থেকে বেশি। সফলতা তো খুবই স্বার্থপর একটা শব্দ। ঠিক। জীবনের এই পর্যায়ে এসে তুমি বেশি কি খুঁজছো, নতুন কিছু না নিজের সঙ্গে বোঝাপড়া? না না, বোঝাপড়ার কোনো কারণ নেই, নতুন কিছু। আমি সবসময় অ্যাডভেঞ্চার। ঠিক আছে। সবচেয়ে যে অনুভূতিটা তোমাকে ঘিরে থাকে, মানে কি এটা? মানে তোমার নিজের প্রতি যে ফিলিংসটা, যেটা তুমি চাও যে মানুষ বুঝুক, তোমাকে ঘিরে, অন্য কাউকে ঘিরে না, মানে আমাকে একটু না, মানুষ। আমি কিচ্ছু বোঝাতে চাই না। আচ্ছা, চাই না, মানুষকে কিছু বোঝাতে চাই না। মানে মানুষকে কি বোঝাবো, দায় কেন আমার, বা কেন বোঝাবো? মানুষ বা বুঝতেই যাবে কেন, আমি কি একেবারে আমারটা বুঝতে হবে লোকে? না অনেকে থাকে না যে ছোট কারণে তোমাকে বুঝতে পারছে না, বা তোমাকে মানে সেই চেষ্টা তোমার নেই। বেশ। নিজের কোন অভ্যেসটা বদলাতে চাও? ওই যে বলছিলাম একটু আগে, মিষ্টি খাওয়াটা কমাতে চাই, ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি। শেষ যে প্রশংসাটা সব থেকে বেশি তোমায় ছুঁয়েছে, যেটা ওর দেওয়া? আজকে অনেকগুলো শুনেছি ওর কাছে। টপ 3 বলে দাও। টপ 3 না, লজ্জা লাগে সেটা। একটা বলো, না না, একটা ওই যে ও একটু আগে বলছিল যে ওই যে মনটাকে ঠেলে সামনে নিয়ে আসা, এটা কিন্তু আমরা সত্যি একটা কঠিন কাজ করি। আমি একা নই, মানে ও আমার প্রসঙ্গে হয়তো বলেছে মনটাকে ঠেলে সামনে নিয়ে আসা, চোখ দিয়ে যেন মনটাকে ভেতর পর্যন্ত দেখা যায়, সেটাই তো ভেতরে কি চলছে সেটাই তো বোঝাতে চেয়েছেন। এটা আসলে এটা না খুব এটা খুব শাস্তি
শাস্তি একটা অভিনেতার জন্য, খুব শাস্তি। আমরা হলাম একদম স্ট্রিপারের মতো, জানো তো, যে ওরা তো শুধু হয়তো ওদের কাপড়টা খোলে, ওদের পোশাকটা খোলে, হ্যাঁ, যারা, আর আমরা তো মনটাকে খুলে ভেতরে দেখি, চেতনাটাকে বার করি, কিচ্ছু রাখি না আবরণ, সব দেখতে পায় এবং সব দর্শকের জন্য। দর্শকদের সেটাকে সম্মান করা উচিত। তাদের জন্য আমরা একেবারে মনটাকে উলঙ্গ করে দিই, কিচ্ছু মানে কিচ্ছু ফেক কিছু রাখি না। এটা আমায় আজকে বললো এবং এটা ও দেখতে পেয়েছে। আমি জানি না থ্রু ক্যামেরা দর্শক কতটা দেখতে পেয়েছে, ও আমার চেষ্টাটা দেখতে পেয়েছে, যেটা আমার কাছে বিশাল প্রাপ্তি। শেষ প্রশ্নটা করলামই না, কারণ এটা খুব সুন্দরভাবে শেষ হলো, তাই তোমরা ক্যামেরা একটু বলে দাও। নমস্কার, আমার 6 তারিখ 6 ফেব্রুয়ারি আমাদের সিনেমা হলে ওসিডি রিলিজ করছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এই ছবি খুব প্রয়োজনীয় একটা ছবি। আমরা চাই আপনারা এই ছবি দেখতে আসুন, বাড়ির ছোটদের নিয়ে দেখতে আসুন, কারণ ছোটদের সমস্যা নিয়ে বানানো এই ছবি। এই ছবিতে এমন ব্যাপার নেই, দৃশ্য নেই যে ছোটদের নিয়ে দেখা যাবে না। এটা ইউএ সার্টিফাইড একটা ছবি, অবশ্যই দেখতে আসুন, কারণ আমার মনে হয় এবার সময় এসে গেছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার। ছোটদের ছবি কিন্তু বক্তব্য অনেক বড়, মানে ছোটদের হয়ে কথা বলার ছবি, কিন্তু বক্তব্য এখানে অনেক বিশাল। এবং এই বিষয়টিকে পেরেন্টস থেকে শুরু করে সবাই, অভিভাবক, সাধারণ মানুষ, তারা যদি উপেক্ষা করে যায় তাহলে সামনে কিন্তু জীবন চলার পথে সেটা আরও মানে বাধা হয়ে দাঁড়াবে। এটা যেন না হয়, এই জন্যেই ছবিটা দেখতে হবে। এমন একটি সাবজেক্ট যেটা নিয়ে আসলে এই বাংলাতে ছবি হয়নি, বাংলাতে কেউ কখনো কথা বলেনি, বা আমাদের ছবি যারা বানাই আমরা তারাও কখনো কথা বলেনি। ভীষণ 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 গুরুত্বপূর্ণ বিষয়ে দুটোকে নিয়ে কথা বলা হয়েছে। সৌকর্য ঘোষালের সঙ্গে আমার দ্বিতীয় ছবি ভূতপরীর পরে আমি সবাইকে অনুরোধ করব আপনারা সকলে হলে গিয়ে 6 ফেব্রুয়ারি এটা রিলিজ করছে, আপনারা বাড়ির সকলকে নিয়ে গিয়ে ছবিটি দেখবেন এবং এটা দেখা অতি অবশ্যই প্রয়োজন, ভীষণ প্রয়োজনীয় ছবি। আমার সঙ্গে ক্যামেরায় শুভম আর আমি শুভঙ্কর।